মানে বাবাকে এখনো কবরটাই দেওয়া হয় নাই। ওই মুহূর্তে আমি শুনি, তখন তো আমি এইচএসসিতে পড়ি, ওই মুহূর্তে শুনলাম যে মানে আমার বিয়ের কথা শুরু হয়ে গেছে অলরেডি। আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় একটা বোঝা হয়ে গেছি। বাবার রাজকন্যাদের জীবনটা বাবা ছাড়া খুব কঠিন হয়ে যায়। কেন মনে হলো যে আমি ব্যবসা করব চাকরি বাকরি না করে, এবং এই ফাউন্ডেশনে এসে, ফাউন্ডেশনে আপনি একটা দায়িত্ব পালন করছেন, ফাউন্ডেশনে এসে আসলে কতটুকু পরিবর্তন এসছে নিজের জীবনে? আসসালামু আলাইকুম স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। কেন মনে হলো যে আমি চাকরি না করে বিজনেস করব? স্যার, বিজনেসের শুরুটা আমি ছোটবেলা থেকে, আমার বাহিরের বন্ধু বান্ধব খুব কম ছিল, পরিবারের সাথে আমার অ্যাটাচমেন্টটা খুব বেশি। তো হঠাৎ আমি এইচএসসিতে যখন পড়ি তখন আমার বাবা মারা যান, মানে যার সাথে আমার হচ্ছে, মানে আমার বাবার সাথে আমার অন্যরকম একটা বন্ধুত্ব, সব কিছু আমার বাবার সাথে শেয়ার করতে হতো এরকম। তা আমার বাবা যখন মারা গেলেন, হঠাৎ করে আমার মায়ের সাথে একটা দূরত্ব তৈরি হয়। কিন্তু ওই যে বাহিরের বন্ধু বান্ধবের চাইতে আমার মনে হয় বই পড়া আর ফ্যামিলি, তো ওই মুহূর্তে স্যার আমি হয়তো বা অনেকেই বাহিরে সময় দেয়, বাহিরে বন্ধু বান্ধব বাড়াই, তো আমার তখন আস্তে আস্তে আমি আরো গৃহবন্দী হয়ে গেলাম। বাসায় কি করব, ছোটবেলা থেকে আমার বই পড়া আর হচ্ছে ক্রাফটিং এর একটা শখ ছিল। তখন ওই যে হঠাৎ করে বাবাকে হারিয়ে ফেলা, তারপরে মায়ের সাথে দূরত্ব, আমার মনে হতো সময় কোনোভাবেই কাটে না। আমি সারাদিন ক্রাফটিং করতাম। মায়ের সাথে দূরত্বটা? মায়ের সাথে দূরত্ব স্যার, আমি আমার বাবা যে আর কখনো ফিরবেন না, উনি মারা গেছেন, আমি এটা কোনোভাবেই মানতে পারতাম না। আর লাস্ট মোমেন্টে ওনার সাথে আমার দেখা হয় নাই, তো উনি হচ্ছে ব্যাংকে জব করতেন, ওনার পোস্টিংটা দূরে ছিল। তো আগের দিন রাতেও কথা হয়েছে, পরের দিন সকালে খবরটা আসছে। আমার কাছে ব্যাপারটা নাটকীয় মনে হতো। আমরা ছোটবেলায় নাটক সিনেমা দেখতাম না, যে একটা হচ্ছে এরকম খবর পাইছি, পরে দেখা যায় যে নিউজটা আসলে ফেক। আমার মধ্যে, আমি যদিও তখন অনেক বড়, কিন্তু আমি এইরকম চিন্তা করতাম। আমার মা আমাকে বোঝানোর চেষ্টা করতেন যে বাবা তো আসলেই আসবে না। এই কারণেই মার সাথে আস্তে আস্তে দূরত্বটা তৈরি হয়। যে জি স্যার, আসলে তখন আমি বাসা থেকে বের হতাম না, আমার মনে হতো যে বাবা যে কোনো সময় আসবে, যদি আমি বাসায় না থাকি তাহলে তো বাবার সাথে আমার দেখা হবে না। আর পুরোপুরি স্যার আসলে তখন আমি কোনোভাবেই মেনে নিতে পারতাম না বাবার অনুপস্থিতি। পড়াশোনা কি নওগাঁতেই? না স্যার, আমার ছোটবেলা, আমার জন্ম রাজশাহীতে, আমার দেশের বাড়ি নওগাঁ, কিন্তু ছোটবেলা থেকে বাবার চাকরি সূত্রে আমরা রাজশাহীতে থাকি। জি স্যার, এই কারণেই মায়ের সাথে দূরত্ব। তখন আমি আস্তে আস্তে আমার হচ্ছে কাজগুলো বাড়ালাম। আমি হচ্ছে গিফটের জন্য আস্তে আস্তে করতে করতে যখন অনেক বেশি পরিমাণে হতো, তখন দেখা যায় আমি বাহিরে গিফট কিনতাম না, ফ্রেন্ডদের বার্থডে আমি আমার তৈরি করা চুড়ি দিতাম, এরকম ওরাও খুব খুশি হতো। এইভাবে করতে করতেই আমার বিজনেসটা শুরু। বিজনেস নিয়ে আমার তখন কোনো প্ল্যানিংও ছিল না, হঠাৎ করে অর্ডারও আসতো, এইভাবে করতাম। তখন যে আস্তে আস্তে এইভাবে বিজনেস শুরু হয়েছে আমি তখন সেটা বুঝি নাই। এই তো স্যার, এইভাবে বিজনেস। মানে কি পরিবর্তনটা আসলো এই ফাউন্ডেশনে আসার পরে? স্যার, ফাউন্ডেশনে আসার পরে আমি বিজনেস করি হচ্ছে 2014 থেকে। আর ফাউন্ডেশনে আসার পরে যেটা হয়েছে যে আমার আগে আমার একটা ভয় ছিল, ফাউন্ডেশনে এসে আমি সাহস পেয়েছি। আর জীবনে অনেক পরিবর্তন আসছে, সেটা হচ্ছে আমি প্রচণ্ড রাগ ছিল, রাগ জেদ। আমি কথায় কথায় দেখা যায় রেগে যেতাম, রিয়্যাক্ট করতাম। স্যার, আপনার একটা কথা আছে যে রেগে গেলে ওই মুহূর্তে উত্তর না দিয়ে 10 মিনিট চিন্তা করা উচিত, হয়তো বা উত্তরটা চেঞ্জ হয়ে যায়। আর এই কথাটা পড়ার পর থেকে স্যার আমি ফাউন্ডেশনের সাথে যুক্ত। আর তখন থেকে আমি দেখলাম যে আসলেই রেগে গেলে ওই মুহূর্তে উত্তর না দিয়ে 10 মিনিট যদি চিন্তা করা হয়, 10 মিনিট পরে আর ওই উত্তরটা থাকে না, আসলেই উত্তরটা চেঞ্জ হয়ে যায়। স্যার, এরকম আপনার আরও কিছু উক্তি আছে যেটা আমার লাইফটা আসলে অনেকটা চেঞ্জ করে ফেলছে। আমি মানুষ হিসেবে হয়তো বা যেরকম ছিলাম সেখান থেকে অনেকটা পরিবর্তন ফিল করি। আর এই কারণে ফাউন্ডেশনের প্রতি আমাদের একটা অন্যরকম ভালোবাসার জায়গা এটা আমাদের। আপনি কি নিয়ে কাজ করেন, কি কি প্রোডাক্ট? স্যার, আমার প্রোডাক্ট হচ্ছে হাতের কাজের ড্রেস, হ্যান্ড পেইন্টেড ড্রেস আর হ্যান্ডমেড জুয়েলারি। হ্যান্ডমেড জুয়েলারি, জি স্যার। তো
এই সেলটা আপনি বলছেন এখন মাসে প্রায় লাখ টাকা আপনি সেল করেন, এটা কিভাবে সম্ভব হলো? মানে এই সেলটা বাড়লো কিভাবে? স্যার সেলটা প্রথমে শুরু হয়েছিল আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দিয়ে, তারপরে আস্তে আস্তে আমি যেহেতু 2014 থেকে করি, তখন কিন্তু অনলাইনের প্রসারটা এতটা ছিল না স্যার। বন্ধু বান্ধবের মাধ্যমে আমি কিছু ক্লায়েন্ট পাই, তারা আমার কাছ থেকে পাইকারি নিত। এইভাবেই আস্তে আস্তে দেখা যায়, যেহেতু আমি পাইকারি দিতাম, এই জন্য আমার প্রফিটের অংশটা কম হলেও সেলটা ভালো হতো। ফাউন্ডেশনের সেল কেমন হয় আপনার? স্যার ফাউন্ডেশনে আমার টোটাল সেলের প্রায় 50% ফাউন্ডেশন থেকেই হয়। এটা কিভাবে সম্ভব হয়েছে? স্যার ফাউন্ডেশনে যখন আমি প্রথম যুক্ত হই, আমি ওই মুহূর্তে আমার বিজনেসটা একটু করোনার পরপর তখন একটু স্লো যাচ্ছিল, তার সাথে আমার মাও ওই সময় স্ট্রোক করেন, আমার মাকে অনেকটা সময় দিতে হতো। তখন আমি পড়াশোনা সব কিছু ছেড়ে মায়ের পাশে থাকতাম, তো ফোনে এই সময়টা বেশি দিতাম। তখন দেখা যায় আমি একদিনে 6-7টা সেশন, আমাদের যে সেশন ক্লাসগুলো হয়, আমি 6-7টা বা 8-9টা সেশনেও যুক্ত থাকছি। সন্ধ্যা থেকে শুরু করতাম, রাতে যতক্ষণ জেগে আছি, রাত 2টা-3টা, এইভাবে স্যার ভালো একটা পরিচিতি হয়। আর আমরা যেটা জানি যে যাকে চিনি তার কাছ থেকেই কিনি। আমার শুধুমাত্র আমার কাছে না স্যার, আমার জেলার হয়তো কারো কাছ থেকে কেউ কিছু কিনবে, কারো কোনো পোস্ট দেখার পরে অনেকেই নক দেয় যে আপু ওনার কাছ থেকে এটা নিতে চাচ্ছি, এটা কি নেওয়া যাবে, ওনার প্রোডাক্ট কি ভালো। তুমি যদি এরকম কোনো কিছু মনে করো যে আমার জীবনে কি কোনো ভুল ছিল, মনে পড়ে কিছু? জি স্যার, স্যার জীবনে অনেক ভুল আমরা করে থাকি, কিন্তু প্রত্যেকটা ভুল থেকে আমরা কিছু না কিছু শিখি স্যার। আপনার একটা কথা আছে, ভুল থেকে কখনো আমরা ঠকি না, হয়তো বা জিতবো, না হলে শিখবো। স্যার প্রত্যেকটা ভুল থেকে আমি অনেক কিছু শিখেছি, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় ভুল যেটা, সেটা আমার খুব সুন্দর গোছানো একটা বিজনেস ছিল, কিন্তু ওই যে বললাম বিজনেস নিয়ে আমার সেরকম কোনো প্ল্যানিং ছিল না। আমি শুরু থেকে বিজনেসটা করতাম ওই যে নিজেকে ব্যস্ত রাখার জন্য আর শখের বশে। তারপরেও মোটামুটি খুব ভালো একটা পজিশন ছিল, আমার টার্গেট ছিল বিসিএস। আমার কাছে ওইটা হচ্ছে একদম ফার্স্ট প্রায়োরিটি। তো আমার বিবিএ কমপ্লিট হওয়ার পরে যখন প্রথম বিসিএস সার্কুলারটা আসবে, আমার প্রিপারেশন তো একদম ফার্স্ট ইয়ার থেকেই আমি নিচ্ছি, বিজনেসও করি তার পাশাপাশি নিচ্ছি। কিন্তু সার্কুলারটা আসার প্রায় 15 দিন আগে স্যার আমার বাসায় তখন 12-13 জন ওয়ার্কার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। আমি কয়েকদিনের মধ্যে ডিসিশন নিয়ে নিলাম, আমার এই কয় মাস, মানে আমার তো ফার্স্ট টার্গেট ওইটা, আমি আর কোনো দিকেই সময় দিব না। বিভিন্ন গ্রামে আমার প্রায় 200 থেকে 250 মেয়েরা কাজ করতো। আমি একদম হঠাৎ করে তখন বিজনেস অফ করে দিই যে আমার বিজনেসটা দিব। তারপরে স্যার আল্লাহর কি ইচ্ছা ছিল জানি না, আমি বিজনেসটা অফ করলাম, তার 3 মাস এর মধ্যে বিসিএস সার্কুলার দিচ্ছে, করোনাও চলে আসছে, সব কিছু বন্ধ, এর মধ্যে আমার মা স্ট্রোক করেন। তখন স্যার প্রিপারেশন তো দূরের কথা, আমার মায়ের দায়িত্ব তো আমার সারাটা দিন মায়ের পিছনে যেত। তখন স্যার ওইটা মনে হয় তখন যদি আমি বিজনেসটা অফ না করে একটু হয়তো স্লো করেও চালায় যেতাম, আমার পজিশনটা আরো ভালো থাকতো বিজনেসে। বাট এনিওয়ে জীবনটা এখনো পড়ে আছে, সেটা করার সময় কি স্বপ্ন তোমার আগামী দিনে, কোথায় দেখতে চায় তামান্না নিজেকে 5-10 বছর পরে? স্যার আগামী দিনে বাবার রাজকন্যাদের জীবনটা বাবা ছাড়া খুব কঠিন হয়ে যায়। এইটা ফ্যামিলি যতই এস্টাবলিশড হোক, পরিবর্তনটা তখন বোঝা যায়, মেয়েদের যে জায়গা। স্যার আমার বাবা যখন মারা যায়, আমি আমার ফ্যামিলিতে কখনো দেখি নাই যে ছেলে মেয়ের মধ্যে তফাৎ। হঠাৎ করে স্যার আমার মানে বাবাকে এখনো কবরটাই দেওয়া হয় নাই। ওই মুহূর্তে আমি শুনি, তখন তো আমি এইচএসসিতে পড়ি, ওই মুহূর্তে শুনলাম যে মানে আমার বিয়ের কথা শুরু হয়ে গেছে অলরেডি। মানে আমি চিন্তা করতেছি যে আমার বাবা এখনো দুনিয়া থেকে যায়ই নাই, ওই মুহূর্তেই বিয়ের কথা। আমার কাছে মনে হচ্ছিল যে আমি মনে হয় সবার কাছে, এটা আমার মা না কিন্তু আত্মীয় স্বজনদের মধ্যে এই চিন্তাটা ছিল। আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় একটা বোঝা হয়ে গেছি। তারপরে স্যার শখের বশে যখন আমি বিজনেস শুরু করলাম, আমি তখন চিন্তা করলাম যে
আমি একটা ভালো ফ্যামিলিতে থাকার পরেও আমার এরকম সিচুয়েশন চলে আসছে, তাহলে যারা হচ্ছে গ্রামের খুব মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের, খুবই লোয়ার ক্লাসের, তাদের জীবনটা কেমন সেই ফ্যামিলির মেয়েগুলোর? স্যার আমার কাজগুলো তাদেরকে দিয়েই আমি করাতাম। আমার প্রায় 200 থেকে 250 ওয়ার্কার আছে সেখানে। স্যার আমার ইচ্ছা ভবিষ্যতে আমি 1000 এইরকম নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। অসাধারণ, অসাধারণ, তোমার স্বপ্ন পূরণ হোক।